চান্দিনা রেদন আহমেদ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের হেমন্তকালের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর উত্তম কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা গত ক্লাসগুলোতে আলোকের বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছিলাম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 7 ভৌত আলোক বিজ্ঞান, এগুলো নিয়ে আমরা অনেকগুলো লেকচার দিয়েছিলাম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় পাঠের বিষয় হবে দ্বিতীয় অধ্যায় শিখন ফল 1। কুলম্বের সূত্রকে ক্ষেত্রতত্ত্বের আলোকে ব্যাখ্যা করা। কুলম্বের সূত্রকে ক্ষেত্রতত্ত্বের আলোকে ব্যাখ্যা করব আমরা। ক্ষেত্রতত্ত্ব, এটাকে আমরা ফিল্ড থিওরি বলবো। কুলম্বের সূত্র কুলম্বস ল, অর্থাৎ কুলম্বস ল and electrical field theory বলবো আমরা। তাহলে পাঠের বিষয় কুলম্বের সূত্র সম্পর্কিত এবং ক্ষেত্রতত্ত্ব। এই দুটো জায়গায় যাবার আগে আমাদের প্রাসঙ্গিক বিষয়গুলো আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে স্থির তড়িৎ। এই অধ্যায়ের নাম হচ্ছে স্থির তড়িৎ। অনেকগুলো শিখন ফল পাবো। স্থির তড়িৎ, তড়িৎ কি, আমরা কি বুঝি তড়িৎ কি? জাস্ট মুহূর্তের মধ্যেই যদি এখন তড়িৎবিহীন কোনো কিছু চিন্তা করা যায় না। তড়িতের মাধ্যমেই আমরা বিভিন্ন যন্ত্রপাতি যেমন চালাচ্ছি, আমরা দেখার কাজটা করছি, রাতেও আমরা কাজ করতে পারছি। অর্থাৎ সূর্যের আলোকের অনুপস্থিতিতে তড়িতের সাহায্যেই কিন্তু আমরা আমাদের দৈনন্দিন কার্যাবলী আমরা চালিয়ে যাচ্ছি, আমাদের কাজ করতে। শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্ব, কারণ তড়িতের সাহায্যেই চলছে। তাহলে তড়িৎ কি সেটা বুঝবার আগে তড়িতের আরও ঠিক বেসিক জায়গাটাতে আমরা চলে যাব। তড়িৎ আসলে কী দিয়ে গঠিত? তড়িতের শব্দের উচ্চারণের সাথে সাথেই তড়িৎ শব্দটা যখন আমরা উচ্চারণ করব, যার ইংরেজি নাম হচ্ছে ইলেকট্রিসিটি, প্রচলিত নাম তড়িৎ। আমরা অতটা বুঝতে পারি কিনা জানি না, অনেকেই বুঝি না, কিন্তু ইলেকট্রিসিটি শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। ইলেকট্রিসিটি যে তড়িৎ, এটা বুঝতে আমাদের সমস্যা হয়, বুঝি না, শব্দ অর্থটা বুঝি না। কিন্তু তড়িৎ না বলে আমরা ইলেকট্রিসিটিটা বললে স্পষ্টভাবে বুঝি যে এই ইলেকট্রিসিটি আসলো মানে জনজীবনের সাথে সাথে যন্ত্রজীবনও সচল হয়ে গেল। ইলেকট্রিসিটি নেই মানে কি, লাইট জ্বলছে না, আলোক পাচ্ছি না আমরা, মোটর চলছে না, তাহলে পানিটা তোলার কাজটা হচ্ছে না, অর্থাৎ যন্ত্র অচল হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রিসিটি বা তড়িৎ বর্তমান সভ্যতার জন্য তড়িৎ যে শক্তি, এটা খুব একটা অতি প্রয়োজনীয় একটা ব্যবস্থা বা প্রয়োজনীয় উপকরণ। এই তড়িৎ কি দিয়ে গঠিত? তড়িৎ যদি আমরা বিশ্লেষণ করি, এর মধ্যে আমরা পাবো চার্জ বা আধান, যার ইংরেজি নাম হচ্ছে
CHARG, চার্জ বা আধান। চার্জ কি? এই শব্দটা আমরা এমনিতেই বুঝি, বিভিন্ন সংজ্ঞা দিই আমরা, কিন্তু গুণগতভাবে বিষয়টা আসলে বুঝে নিতে হয়। চার্জ শব্দটার মধ্যে হচ্ছে, এটা মানে হচ্ছে দায়ী করা, দোষী করা। কেউ কাউকে দায়ী করলো, অর্থাৎ চার্জ করলো। কেউ কারোর কোনো কাছ থেকে কোনো কিছু না বলে নিল, মানে সে অন্যায় করলো। না বলে নেওয়াটাকে চুরি করা বলে। তাই চুরির দায়ে সে দায়ী হলো, চুরির দায়ে সে চুরির দায়গ্রস্ত সে হলো, অর্থাৎ সে চার্জিত হলো। কেউ যখন নিরপেক্ষ অবস্থা থেকে দূরে সরে যায়, তাকেই আমরা চার্জিত অবস্থাটা বলি। কেউ মানে এখানে তড়িৎ মাধ্যম সম্পর্কিত বিষয়। তড়িৎ মাধ্যম বা তড়িৎ বস্তু যখন নিরপেক্ষতা অবস্থা থেকে দূরে সরে গেল, তখনই আমরা তাকে বলবো যে চার্জিত হয়েছে। তাহলে চার্জ কি? সংজ্ঞাটা আমরা এইভাবেই দিয়ে দেব। চার্জের সংজ্ঞা দেওয়ার আগে চার্জ সম্পর্কিত আরেকটু বিষয় আমরা বলে নিই। চার্জের ধারণাটা কোত্থেকে আসছে? 600 BC, খ্রিস্টপূর্ব প্রায় 600 বছর আগে বিজ্ঞানী থেলিস উনি চার্জকে চিন্তা করেছিলেন। উনি দেখেছেন পাইন গাছের আটা, যাকে বলা হয় অ্যাম্বার বা পাইন গাছের আঠা, এটা যখন অন্য কোনো বস্তুর সাথে ঘর্ষণ করা হয়, তখন দেখা যায় এই পাইন গাছের আঠা অন্য কোনো বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা অর্জন করে। এবং এই পাইনের গ্রিক নাম হচ্ছে ইলেকট্রন, যার থেকে চার্জ শব্দটার উৎপত্তি বলা হয়। তাহলে পাইন বা অ্যাম্বার, যার গ্রিক নাম ইলেকট্রন, তার থেকে ইলেকট্রন, তার থেকে হচ্ছে ইলেকট্রিসিটি। আমরা জানি ইলেকট্রন হচ্ছে পরমাণুর মৌলিক কণিকা। আমরা পরবর্তীতে যাব। তাহলে এই ধারণাটার প্রথম রূপবল হচ্ছে বিজ্ঞানী থেলস। তারপরই রানী এলিজাবেথের চিকিৎসক ডক্টর গিলবার্ট, উনি এই চার্জ নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। পরীক্ষা নিরীক্ষা করে উনি দেখেছেন বিভিন্ন বস্তুরই কিন্তু দুটো বস্তু যদি ঘর্ষণ করা হলে দুইটা বস্তুতে একই রকমের চার্জ সৃষ্টি হয় না। যেমন ধরো, শীতকালে যদি আমরা শুকনো চুলকে চিরুনি দিয়ে আঁচড়াবার পর ছোট ছোট কাগজের টুকরার কাছে চিরুনিটাকে নিয়ে নিই, আমরা দেখি কাগজের টুকরা চিরুনি দ্বারা আকর্ষিত হয়, অর্থাৎ চিরুনির দিকে কাগজের টুকরা চলে আসে। তাহলে এখানে চিরুনি এবং কাগজের টুকরা, আমরা কী করলাম, মাথার চুল এবং চিরুনি, তার ঘর্ষণের ফলে, দুটো বস্তুর ঘর্ষণের ফলে এদের মধ্যে কিছু একটা বিষয় সৃষ্টি হয়েছে। আমরা বলবো তড়িৎ সৃষ্টি হয়েছে। সে তড়িৎটা যেখানে উৎপন্ন হয়েছে সেখানেই রয়েছে, এই জন্য এই তড়িৎটাকে বলবো আমরা স্থির তড়িৎ। তাহলে তড়িতের দুটো ভাগ, তড়িৎ যেখানে উৎপন্ন হয় সেখানে যদি থেকে থাকে সেই তড়িৎটা বলবো স্থির তড়িৎ, আর যেখানে তড়িৎ উৎপন্ন হচ্ছে যদি এর মধ্যে প্রবাহমানতা নিয়ে আসা যায় তাকে বলবো আমরা চল তড়িৎ। আমরা এখনও কিন্তু চার্জের কথা বলছি। তাহলে চার্জ অ্যাম্বার থেকে শুরু হলাম, আমরা থেলস বলেছিলেন, তারপর গিলবার্ট বললেন দুইটা ভিন্ন, শুধু কেবলমাত্র পাইন গাছের আঠা নয়, দুটো ভিন্ন রকমের বস্তুকে যদি পরস্পরের সাথে ঘর্ষণে আবদ্ধ করা যায়, ঘর্ষণে লিপ্ত করা যায়, তাহলে তাদের মধ্যে পারস্পরিক একটা বল আমরা দেখব। দুইটা বস্তুতে দুটা ভিন্ন রকমের কিছু সৃষ্টি হবে, অর্থাৎ একই রকমের চার্জ সৃষ্টি হবে না। তারপরে 1733 সালে এসে ফরাসি বিজ্ঞানী চার্লস C.F. ডুফে উনি কথাটা বললেন যে একই রকমের চার্জ সৃষ্টি হচ্ছে না। উনি বললেন আসলে দুটা বস্তু ঘর্ষণের ফলে দুটা ভিন্ন রকমের চার্জ হয়। এবং 1774 সালে এসে
আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন উনি বললেন যে দুটো ভিন্ন রকমের চার্জ সৃষ্টি হচ্ছে, তার একটাকে বলবো আমরা পজিটিভ চার্জ, আর একটাকে বলবো আমরা নেগেটিভ চার্জ। একটাকে বলবো ধনাত্মক চার্জ, আর একটাকে বলবো ঋণাত্মক চার্জ। একটাকে বলবো আমরা পজিটিভ চার্জ, আর একটাকে বলবো আমরা নেগেটিভ চার্জ। দুটো ভিন্ন রকমের চার্জ, চার্জের নামও হয়ে গেল, এটা পজিটিভ, একটা নেগেটিভ। অর্থাৎ দুইটা বস্তু ঘর্ষণের ফলে আমরা দেখব একটা বস্তু চার্জ হারাবে। যে বস্তু চার্জ হারাবে তাকে বলবো আমরা ধনাত্মক চার্জে চার্জিত বস্তু, আর যে চার্জ গ্রহণ করলো তাকে বলবো আমরা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু বা নেগেটিভ চার্জে চার্জিত বস্তু। ধরা হোক ধরো পশম এবং রেশম দুইটা কাপড়কে পরস্পরের সাথে আমরা ঘর্ষণ করলাম, করার পরে যখন আমরা আলাদা করব এবং অন্তরবাহত দিয়ে রাখবো, আমরা কিছুক্ষণের মধ্যে আসছি, দেখবো আমরা পশম পদার্থে পশম চার্জ হারিয়েছে, চার্জ হারিয়ে ধনাত্মক চার্জে চার্জিত হয়েছে। রেশম চার্জ গ্রহণ করেছে, গ্রহণ করে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়েছে বা নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে। অর্থাৎ ঘর্ষণের ফলে দুটো বিপরীতধর্মী চার্জের সৃষ্টি হয়, একটা ধনাত্মক চার্জ, একটা ঋণাত্মক চার্জ, যেটা বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছেন। একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। এরকম আমরা দেখব স্থির তড়িতে ঘর্ষণের ফলে দুটা ভিন্ন পদার্থ ঘর্ষণের ফলে কোথায় চার্জ, কী রকমের চার্জ সৃষ্টি হবে, এরকম একটা ধাতব সক্রিয়তা সিরিজের মতো একটা চার্ট তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। এখানে দেখবে যে উপর রয়েছে ফার, তারপরে একটু দূরে গিয়ে পশম, তারপরে রেশম, একদম শেষে হচ্ছে সেলুলয়েড। তোমরা এই চারটা মুখস্থ করে ফেলবে। এই কারণে যদি ফার এবং পশমের মধ্যে ঘর্ষণের কাজটা হয় তাহলে ফারের মধ্যে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, পশমে ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। আবার পশম রেশম ঘষা হলে পশমে ধনাত্মক, রেশমে ঋণাত্মক। রেশম এবং সেলুলয়েড ঘষা হলে রেশমে ধনাত্মক, সেলুলয়েডে ঋণাত্মক চার্জ। অর্থাৎ এই যে সারণীটা যেটা পাবে, উপরে উপস্থিত সারণীটার সাথে নিচে ক্রমানুসারে নিচে যে কোনোটা যদি ঘষা হয়, যে কোনো পদার্থ ঘষা হলে উপরেরটার মধ্যে অবশ্যই ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, নিচেরটার মধ্যে অবশ্যই ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে। তাহলে এতক্ষণ চার্জের জাস্ট আমরা বর্ণনাটা দিয়েছি, আসলে চার্জের নামকরণটা কিভাবে আসছে, তারপর চার্জের ধারণাটা প্রথম কোন বিজ্ঞানী দিয়েছেন, তারপর দুটো ভিন্নধর্মী চার্জ সৃষ্টি হবে বিজ্ঞানীদের নাম থেকে আমরা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পর্যন্ত আসছি। এবার আমরা চার্জের সংজ্ঞাটা আসলে দিই। চার্জ কি? প্রথমেই বলেছিলাম চার্জ হচ্ছে দায়ী বা দোষী করা। চার্জ হচ্ছে পদার্থে বা পরিবাহীতে, আমরা বলবো পরিবাহীতে উপস্থিত এমন একটি বিশেষ গুণ যে কারণে একটি পরিবাহী অন্য একটি পরিবাহীর উপর বৈদ্যুতিক বল চার্জ একটা গুণ, যেটা থাকলে পরেই কিন্তু পদার্থে থাকলে উপস্থিত থাকলে পরেই কিন্তু আমরা দেখবো একটা পরিবাহী আর একটা পরিবাহীর উপর বৈদ্যুতিক বল প্রয়োগ করে। এবং এই ক্ষেত্রে আমরা চার্জের ধর্মটা বলবো যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে চার্জ উপস্থিত থাকলেই কিন্তু আকর্ষণ বা বিকর্ষণের এই ধর্মটা আমরা দেখব। এই ধর্মটা দেখেই কিন্তু আমরা বলে ফেলতে পারবো বস্তু চার্জিত কি চার্জিত নয়। এবং চার্জ পদার্থে আছে কি নাই সেটা পরীক্ষা করার জন্য যে যন্ত্র তাকে বলা হবে তড়িৎবীক্ষণ যন্ত্র। এটা তোমরা নিচের ক্লাসে পড়েছ।
কোনো বস্তুতে চার্জের উপস্থিতি পরীক্ষা করার জন্য যে যন্ত্র তাকে বলা হবে তড়িৎ বীক্ষণ যন্ত্র। নিচের ক্লাসে পড়েছো এখানে দুটো তড়িৎ বীক্ষণ যন্ত্র আছে, একটা স্বর্ণপথ তড়িৎ বীক্ষণ যন্ত্র আর একটা হচ্ছে পিতবল তড়িৎ বীক্ষণ যন্ত্র। আমরা সেদিকে আর যাচ্ছি না। এবার বিন্দু চার্জ কাকে বলবো? বিন্দু চার্জ, যার ইংরেজি নাম হচ্ছে পয়েন্ট চার্জ, অর্থাৎ বিন্দুর আকার বিশিষ্ট বস্তুর যে চার্জ তাকেই বলবো আমরা বিন্দু চার্জ। চার্জিত বস্তুর আকার যদি খুব ছোট হয়, প্রায় বিন্দুর মতো হয়, ওই বিন্দু ও আকারযুক্ত বস্তুর যে চার্জ তাকেই বলবো আমরা বিন্দু চার্জ। তারপরে আমরা চলে আসব আধানের বা চার্জের কোয়ান্টায়ন। আধানের কোয়ান্টায়ন, কোয়ান্টাইজেশন অফ চার্জ, অর্থাৎ যে কোনো বস্তুতে চার্জ যখন বলবো এর সাথে কিন্তু ইলেকট্রন শব্দটা জড়িত। আমরা একটু আগেই বলেছি ইলেকট্রন কি? পরমাণুর ক্ষুদ্র কণিকা। ইলেকট্রন হচ্ছে পরমাণুর ক্ষুদ্র কণিকা। ইলেকট্রন পরমাণুর ক্ষুদ্র কণিকা, এর ভর হচ্ছে 9.1 into 10 inverse 31 kg, এর চার্জ -1.6 into 10 inverse 10 to the -19 কলম। ইলেকট্রন বলতে গেলে আমরা এই দুটো শব্দ আগেই জেনেছি, আবারও লিখে ফেললাম। ইলেকট্রন একটা ভরযুক্ত কণা যার ভর হচ্ছে 9.1 into 10 to the power -31 kg, যার চার্জ হচ্ছে -1.6 into 10 to the power -19 কলম। তাহলে কলম চার্জের একক। আমরা কিছুক্ষণের মধ্যেই কুলম্ব এককের সংখ্যাতে চলে যাব আমরা। তাহলে আধানের কোয়ান্টায়ন মানে কি? বলা হচ্ছে যে কোনো বস্তুতে চার্জ একটা ক্ষুদ্রতম চার্জের পরিমাণের সরল গুণিতক। ক্ষুদ্রতম পরিমাণ চার্জের সরল গুণিতক। ক্ষুদ্রতম পরিমাণ চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ, যার পরিমাণটা বললাম তার সরল গুণিতক। সরল গুণিতক মানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এটা +-e, +-2e, +-3 ইত্যাদি ইত্যাদি যে কোনো মান হতে পারে। এবং n এর মান হবে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। n কখনো ভগ্নাংশ হবে না। আমরা বলতে পারবো না কখনো কোনো পদার্থের চার্জ হচ্ছে 4.5e, আমরা কখনো এটা বলতে পারবো না। ঠিক আছে? তাহলে যে কোনো বস্তুর চার্জ একটা সর্বনিম্ন পরিমাণ চার্জ বা ইলেকট্রনের চার্জের সরল গুণিতক, একেই বলা হয় আধানের কোয়ান্টায়ন বা চার্জের কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজেশন অফ চার্জ। তার পরবর্তীতে একটা রিলেটেড শব্দ আমরা বলছি, এটা বলা হয় চার্জের নিত্যতা। চার্জের বা আধানের নিত্যতা, এটা কি? কনজারভেশন অফ চার্জেস। বলা হচ্ছে মহাবিশ্বে কিন্তু মোট চার্জের পরিমাণ ধ্রুব, শক্তি নিত্যতা সূত্রের মতো। মহাবিশ্বে মোট চার্জের পরিমাণ ধ্রুব। চার্জ কখনো কেউ সৃষ্টিও করতে পারে না, কখনো কেউ ধ্বংস করতে পারে না। হ্যাঁ, চার্জ কেবলমাত্র একটা বস্তু থেকে অন্য বস্তুতে সঞ্চালিত বা স্থানান্তরিত হয় মাত্র। আমরা আগের উদাহরণটাই বলেছিলাম পশম এবং রেশম, দুটো বস্তু নিয়েছিলাম, শুকনা পশম এবং রেশম। তাদেরকে যখন আমরা ঘষেছি, স্বাভাবিক অবস্থায় পশমও কিন্তু তড়িৎ বা চার্জ নিরপেক্ষ, রেশমও তড়িৎ বা চার্জ নিরপেক্ষ। পশমকে যখন রেশম দিয়ে ঘষলাম বা রেশমকে যখন পশম দিয়ে ঘষলাম, আমরা দেখব পশম থেকে রেশমের দিকে কিছু চার্জ সঞ্চারিত হয়েছে, তাহলে পশম চার্জ হারিয়েছে। আবার রেশম কিছু চার্জ গ্রহণ করেছে, তাহলে চার্জের স্থানান্তর হয়েছে মাত্র। আবার যখন পশম এবং রেশমকে একত্রিত করে ফেলবো, তখন দেখবো এরা আবার নিরপেক্ষ বা নিস্তরিত হয়েছে। তাহলে চার্জ কিন্তু স্থানান্তরিত হয়েছে মাত্র, চার্জ কিন্তু কেউ সৃষ্টিও করেনি, ধ্বংস করেনি। এটাকেই বলা হয় চার্জের নিত্যতা বা আধানের নিত্যতা বা কনজারভেশন অফ চার্জেস। এই সম্পর্কিত বিষয়গুলো আমাদের জানলে পরেই তারপরেই আমরা বিজ্ঞানী কুলম্বকে নিয়ে আসব। বিজ্ঞানী কুলম্ব দুটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নিয়ে সূত্র। আকর্ষণ বা বিকর্ষণ বল হবে কেন? আমরা দেখেছি মহাকর্ষ সূত্র, অর্থাৎ
দুটো বস্তুর মধ্যকার যে বল তা কিন্তু সবসময় আকর্ষণ বল, কিন্তু দুটা বিন্দু চার্জ আমরা দেখেছি তার মধ্যে বলটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। তাহলে দুটো বিন্দু চার্জের মধ্যকার আকর্ষণ এবং বিকর্ষণ বল নিয়ে বিজ্ঞানী কুলম্ব আমাদেরকে একটা সূত্র দিয়েছেন। সেই সূত্রটাকে বলে বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে কুলম্বস ল। বিজ্ঞানী কুলম্ব সূত্র দিয়েছেন, এটা হচ্ছে 1787 সালে। 1787 সালে বিজ্ঞানী কুলম্ব সূত্রটা দিয়েছেন। সালটা অবশ্যই মনে রাখবে, 1787 বিজ্ঞানী কুলম্ব সূত্র দিয়েছেন। কি বলেছেন? যে দুটা বিন্দু চার্জ যখন পরস্পর থেকে একটু দূরে থাকবে তখন তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ হবে। উনি বলছেন দুটি বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F হয়, ফোর্স, তাহলে বলটা তাদের চার্জের পরিমাণের গুণফলের সমানুপাতিক হবে। অর্থাৎ তাদের চার্জের পরিমাণ যদি বাড়ে তাহলে তাদের মধ্যে বলটা অনুভূত বলটার মানটা বেড়ে যাবে, কমলে কমে যাবে যখন তাদের মধ্যে দূরত্ব স্থির থাকবে। দ্বিতীয় সূত্রটা উনি বললেন যে বলটা অনুভূত বলটা তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক সূত্র হবে, বর্গের ব্যস্তানুপাতিক হবে যখন চার্জের পরিমাণ স্থির থাকবে, এবং এটা তাদের সংযোজক সরলরেখা বরাবর কাজ করবে, একজাক্টলি মহাকর্ষ সূত্রের মতো। এবং এই দুটো সূত্র যখন একত্র করব আমরা দেখব F সমানুপাতিক হবে Q1 Q2 বাই D স্কয়ার, যখন Q1 Q2 এবং D এদের প্রত্যেকের মানটাই যখন পরিবর্তনশীল হয়ে যাবে। এবং সমানুপাতিক চিহ্ন থেকে যখন আমরা সমানুপাত দেব তখন এটা সমানুপাতিক ধ্রুবক কে বলবো, কেউ সি বলে এটাকে, Q1 Q2 বাই D স্কয়ার, আমরা এটাকে সি বলি কারণ আমাদের একটু প্রবলেম আছে কে ধরবার, আমরা বলবো কে বলে আর একটা রাশি আমরা সামনে পাবো, সি সমান Q1 Q2 বাই D স্কয়ার। এবং এসআই এককে আমরা সি এর মানটা বলে ফেলবো 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই D স্কয়ার। কুলম্বের সূত্র ব্যাখ্যা আমরা বর্ণনা করছি। 1787 সালে যে সূত্র এসেছে, এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা। আমরা যে দুটো চার্জ দিয়েছি শূন্য মাধ্যমে নিয়েছি, তড়িৎ ভেদন যোগ্যতা, এবং এর মান হবে 8.854 into 10 to the power minus 12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এটা আমাদের মনে রাখতে হবে, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা, অর্থাৎ যে কারণে তড়িৎ বলরেখাগুলো পরিবর্তন হচ্ছে। তড়িৎ বলরেখা কি? একটা চার্জিত বস্তুর থেকে আমরা দেখব একটা চার্জিত বস্তু থেকে দেখব যে তার প্রভাবটা যে কারণে ব্যাখ্যা করা যাচ্ছে সেটা হচ্ছে বলরেখার কারণে, এবং দেখব যে বলরেখা ধনাত্মক চার্জ থেকে বেরিয়ে ঋণাত্মক চার্জে গিয়ে শেষ হয়। তাহলে ভেদন যোগ্যতা তড়িৎ বলরেখা ভেদ করার যোগ্যতা, যাকে বলছি আমরা পারমিটিভিটি, পারমিটিভিটি অফ ইলেকট্রিক্যাল ফ্রি স্পেস, পারমিশন পাচ্ছে ঢুকবার জন্য, ভেদ করবার জন্য। এই গুণটা কি বলছি আমরা? তড়িৎ ভেদন যোগ্যতা। অর্থাৎ যে গুণের কারণে দুটা তড়িৎগ্রস্ত বস্তু পরস্পরের মধ্যে তাদের বলের প্রভাব ব্যাখ্যা করে বা বর্ণনা করে তাকেই বলছি আমরা ভেদন যোগ্যতা। এবং 1/4 পাই এপসাইলন নট, তার মান হচ্ছে 9 into 10 to the power 9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই দুটো রাশি তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। সে অবজেক্টিভ বা সাবজেক্টিভ যে কোনো জায়গায় অঙ্ক করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। তাহলে এইটাকে আমরা বলে ফেললাম 9 into 10 to the power 9 Q1 Q2 বাই D স্কয়ার। এটাকে কুলম্বের সূত্র বলছি। অবশ্যই এখানে আমরা 9 into 9 যখন দেবো এখানে নিউটন বলবো, কারণ বলের একক নিউটন হবে। যখন আমরা ভেক্টর রূপ বলবো, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ যখন বলবো তখন কিভাবে লিখব? কুলম্বের সূত্রের ভেক্টর রূপ
এটা কীভাবে হবে? তাহলে F ভেক্টর এখানে 1/4πε0 আছে, Q1 Q2/d²। আমরা এখানে একটা একক ভেক্টর ডি দিয়ে দিই। এই বলটা কিভাবে কাজ করছে? ধরো Q1 চার্জ Q2 চার্জের উপর কাজ করছে, তাহলে আমরা বলবো সেই বলটাকে বলবো 2 1, অর্থাৎ Q2 চার্জের উপর Q1 চার্জ কাজ করছে, F21 বলবো আমরা। এবং যখন আমরা ভেক্টর চিহ্ন দিলাম, এটাকে আমরা লিখে ফেলবো। আমরা জানি যে কোনো একক ভেক্টরকে, যে কোনো ভেক্টর, একক ভেক্টর মানে ভেক্টর ডিভাইডেড বাই তার মান। তাহলে এটা হয়ে যাবে Q1 Q2/d³ উপরে হচ্ছে ভেক্টরটা। তাহলে F21 যে বলটা, ঠিক এটা এরকম হবে। এটাকেই বলবো কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে প্রায়ই আসতে দেখা যায় কুলম্বের সূত্রের ভেক্টর রূপটি লিখো, তাহলে তোমরা ঠিক এই সমীকরণটা লিখে ফেলবে। কুলম্বের সূত্র হয়ে গেল, সাথে সাথে আমরা একটা গাণিতিক সমস্যা করে ফেলি। ধরো 1 কুলম্ব মানের দুটো চার্জ, 1 কুলম্ব মানের দুটো চার্জ পরস্পর থেকে 1 কিলোমিটার দূরে আছে। তাদের মধ্যকার কুলম্ব বলটা নির্ণয় করো। F = what? কিভাবে করবো আমরা? আমরা দেখেছি F সমান 1/4πε0 Q1 Q2/d², এবং এর মান আমরা দেখেছি 9 × 10⁹ 1 কিলোমিটার 10⁻³ মিটার 10⁻³ স্কয়ার। তার একক হয়ে যাবে নিউটন। আমরা সহসাই দেখতে পারবো যে তার মানটা হয়ে যাবে 9 × 10⁻³ কুলম্বের সূত্র হয়ে গেল। কুলম্বের সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম। এইভাবে অনেক অঙ্ক তোমরা অবশ্যই করতে পারবে। তারপরে আমরা চলে যাব ক্ষেত্র তত্ত্ব। এর আগে আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক বলবো। মাধ্যমাঙ্ক, এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করব? এটা দুইটা রাশির অনুপাত হবে। শূন্য মাধ্যমে দুটো চার্জের মধ্যকার বল এবং যে কোনো মাধ্যমে বলের অনুপাত, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা ভেদনযোগ্যতা এবং যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা, অথবা যে কোনো মাধ্যমের ধারকতা, শূন্য মাধ্যমের ধারকতা, এর যে অনুপাত তাকে বলবো আমরা তড়িৎ মাধ্যমাঙ্ক। এবং এই ক্ষেত্রে আমরা দেখব বইয়ের মধ্যে তোমরা একটা সারণী পাবে বিভিন্ন পদার্থের তড়িৎ মাধ্যমাঙ্ক কত। যেমন বিভিন্ন পদার্থ কি, আমরা মাধ্যমকে এইভাবে ভাগ করে ফেলবো। মাধ্যমকে ইলেকট্রন চলাচলের উপরে ভিত্তি করে একটাকে বলবো সুপরিবাহী, যার মধ্যে ইলেকট্রন খুব সহসাই যেতে পারে, ধাতব পদার্থগুলা। আর যার মধ্যে দিয়ে ইলেকট্রন মোটেই যেতে পারে না, তাকে বলবো আমরা অপরিবাহী বা কুপরিবাহী বা অন্তর কাছাকাছি বিষয়, যেমন রাবার, কাঠ, প্লাস্টিক ইত্যাদি। আর কিছু কিছু পদার্থ আছে তার মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবাহিত, এর দূর মাঝামাঝি, সুপরিবাহী মানে কন্ডাক্টর, আর অপরিবাহী বিভিন্ন নাম, নন কন্ডাক্টর বলবো, ইনসুলেটর বলবো ইত্যাদি। আরেকটাকে বলবো আমরা অর্ধ পরিবাহী, সেমিকন্ডাক্টর, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এর মধ্যে যাবো। আমরা সুপরিবাহী নিয়ে কথা বলে ঠিক এই বিষয়টা পাবো। তাহলে তড়িৎ মাধ্যমাঙ্ক যে বলবো, যে কোনো মাধ্যমে বল এবং শূন্য, অর্থাৎ দুইটা চার্জিত বস্তুর মধ্যে যদি আমি সুপরিবাহী পদার্থ রাখি একরকম বিষয় হবে, অন্তরক পদার্থ রাখলে একরকম বিষয় হবে। আমরা অন্তরক পদার্থ নিয়ে আমরা কথাটা বলবো। অন্তরক পদার্থের ক্ষেত্রেই আমরা বলবো যে কোনো মাধ্যমে বল এবং শূন্য মাধ্যমে বল এবং যে কোনো মাধ্যমে বলের অনুপাত এরকম। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি, চারটা তোমরা দেখে ফেলবে যে বিভিন্ন পদার্থের কিন্তু তড়িৎ মাধ্যমাঙ্ক ভিন্ন ভিন্ন হয়। যেমন পানির ক্ষেত্রে একের মানটা হচ্ছে 80 বিভিন্ন পদার্থের মধ্যে বিভিন্ন মানটা দেওয়া আছে। তোমরা চারটা অবশ্যই মুখস্থ করে ফেলবে অবজেক্টিভে জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এবার আমাদের আলোচনার যে পাঠের বিষয়ই ছিল
ক্ষেত্র তত্ত্বের আলোকে আমরা কুলম্বের সূত্রকে ব্যাখ্যা করব। তাহলে ক্ষেত্র তত্ত্ব কি? ক্ষেত্র তত্ত্ব মানে ফিল্ড থিওরি। কিসের ফিল্ড, কিসের ক্ষেত্র? ক্ষেত্র মানে ক্ষেত, জমি, যেখানে আমরা প্রভাব বিস্তার করি, যেখানে আমরা নিজেদের প্রভাব, আমার জমিতে আমি নিশ্চয়ই ফসল উৎপন্ন, অন্যের জমিতে অন্য ফসল বিনবে, আমার যে জায়গাটা ওই জায়গাটা আমি প্রভাব বিস্তার করবো, অর্থাৎ আমি যেই জায়গাটা আমার প্রভাব বিস্তার করি তাই হচ্ছে আমার ক্ষেত্র। তাহলে এখানে ক্ষেত্র তত্ত্ব কিসের? তো মূলত একটা তড়িৎ ক্ষেত্র তত্ত্ব, মানে ইলেকট্রিক্যাল ফিল্ড থিওরি। ইলেকট্রিক্যাল ফিল্ড থিওরি এই বিষয়টা কি? এই ধারণাটা কিন্তু বিজ্ঞানী ফ্যারাডের ধারণা। বিজ্ঞানী উনি কি বললেন? যেখানে একটা চার্জ আছে, যেখানে একটা চার্জ আছে তার পাশাপাশি একটা অঞ্চল থাকে, যে জায়গাটায় তার প্রভাব থাকে। ক্ষেত্র মানেই তাই, একটা বস্তু বা ব্যক্তি এর চারপাশে যে অঞ্চলটায় তার প্রভাব বিস্তৃত। তাহলে ক্ষেত্র তত্ত্বের মূল কথা হচ্ছে, যদি আমরা একটা তড়িৎ চার্জ রাখি যে কোনো জায়গায়, তার চারপাশে একটা অঞ্চলে তার প্রভাবটা বিস্তৃত থাকবে। এবং এই জায়গাটার মধ্যে যদি বাইরে থেকে আমরা অন্য একটা চার্জকে আনতে চাই, তাহলে দেখবো যে এর মধ্যে একটা বল অনুভূত হবে। এক্ষেত্রে বিকর্ষণ বল হয়। যদি এটা নেগেটিভ চার্জ আনতে চাই, আমরা দেখব এর মধ্যে আকর্ষণ বল হবে, কারণ বিপরীতধর্মী চার্জে আকর্ষণ বল। তাহলে বাইরে থেকে একটা চার্জকে যদি এই ক্ষেত্র সৃষ্টিকারী চার্জের কাছে আনা হয়, তাহলে এদের মধ্যে একটা বল অনুভূত হবে। তাহলে ক্ষেত্র তত্ত্ব মানে বিষয়টা কি? এই তড়িৎ ক্ষেত্র, এর মধ্যে এর চারপাশে একটা ক্ষেত্র হলো, সেটাকে বলছি তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র, এর মধ্যে বল হচ্ছে, তড়িৎ বল হচ্ছে, তড়িৎ ক্ষেত্র তড়িৎ বল নির্ধারণে ভূমিকা পালন করে, কার্যকর ভূমিকা পালন করে। এইটি হচ্ছে ক্ষেত্রতত্ত্বের মূল কথা। আমি আবারও বলছি, একটা চার্জ থাকলে তার চারপাশে একটা অঞ্চল জুড়ে তার প্রভাবটা থাকবে। এখানে বাইরে থেকে অন্য কোনো চার্জ আনতে গেলে এর উপর কিন্তু আমরা দেখব বৈদ্যুতিক বল আসবে। তাহলে এই ক্ষেত্রের কারণেই কিন্তু বৈদ্যুতিক বলটা আসছে। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র তড়িৎ বল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি হচ্ছে ক্ষেত্র তত্ত্ব বা ইলেকট্রিক্যাল ফিল্ড থিওরির মূল কথাটা। তাহলে শিকনফল এই অধ্যায় স্থির তড়িৎ বা প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে বলছে। আমরা ক্ষেত্র কিন্তু সৃষ্টি করি বা ক্ষেত্র দ্বারা আমরা নিজেরা প্রভাবিত কিন্তু হই। তাহলে পারস্পরিক ক্ষেত্রের মধ্যে এটা বল কাজ করছে, সেই বলটা নিয়েই হচ্ছে ক্ষেত্রতত্ত্বের মূল কথাটা। তারপরেই আমরা এই শিখনফলের প্রায় শেষ জায়গাটাতে আমরা চলে আসছি। তড়িৎ ক্ষেত্র যে বললাম, পাশাপাশি নাম হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। ধরো এখানে ধনাত্মক চার্জের একটা বলয় আছে, এখন অনেক দূর থেকে আমরা একটা একক ধনাত্মক চার্জকে এদিকে আনতে চাই, তাহলে বিকর্ষণ হবে, বিকর্ষণ বল হবে। অথবা এই ক্ষেত্রে কাছাকাছি যদি আমরা একটা চার্জ আনি, তাহলে কিন্তু এটা বল অনুভব করবে। বল অনুভব করবে কিনা? এখানে মনে করো 100 কুলম্ব চার্জ আছে, আর এখানে 1 কুলম্বের একটা ধনাত্মক চার্জ, তাহলে অবশ্যই আমরা দেখব যে এটা বিকর্ষিত হবে। আবার ধরো 2 কুলম্ব চার্জ রাখলে বেশি বিকর্ষিত হবে, যত চার্জের পরিমাণটা বাড়বে তত বেশি বিকর্ষণ হবে। উল্টো দিকে যদি বিপরীতধর্মী চার্জগুলো রাখি, আকর্ষণের বিষয় হবে। তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটা একক ধনাত্মক চার্জ নিয়ে আসলে এটা যেই বল অনুভব করে তাকেই বলবো আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। এবং ধরো কিউ চার্জ বল অনুভব করে F, একক চার্জ বল অনুভব করবে F/Q, এবং এইটাকে বলছি আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা E। তড়িৎ ক্ষেত্রের তীব্রতাকে E দিয়ে প্রকাশ করবো। E কিন্তু একটা ভেক্টর রাশি, অবশ্যই একটা ভেক্টর রাশি হবে, তার দিক থাকবে। কিন্তু তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একটা ভেক্টর রাশি হবে, তার দিক থাকবে। এবং আমরা দেখেছি E সমান 1/4πε0 Q/r²। আলটিমেটলি আমরা দেখব E সমান 1/4πε0 Q/r² বা Q/d²। এই সূত্র দিয়ে আমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারি।
আমরা যদি ধরে নেই যে দুটো চার্জ, প্রত্যেকের পরিমাণ ইলেকট্রনের চার্জের সমান, দুটো চার্জ, আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একটা অঙ্ক করে নিই। ধরো দুটো চার্জ, প্রত্যেকের পরিমাণ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব এবং তারা পরস্পর থেকে 0.15 মিটার দূরে আছে। তাদের মধ্যে ওই চার্জটা, যে ওখানে যদি আমরা একক ঘনত্ব চার্জ জানি, তাহলে যে বল অনুভব করবে তাকে বলবো আমরা তীব্রতার মানটা আমরা বের করতে চাই। তাহলে ই সমান হচ্ছে 1/4πε0। এখানে এটাকে আমি আরও বলতে পারি Q1 Q2/r²। আমরা জানি এটার মান 9 × 10⁹, 1.6 × 10⁻10⁻19। এটা আমরা নেগেটিভ বলি, তার স্কয়ার হয়ে যাবে। তারপর দূরত্ব হচ্ছে 0.15, তার একক হবে নিউটন পার কুলম্ব। আমরা খুব সহসাই ক্যালকুলেশন করে দেখব, এর মান হচ্ছে 640 নিউটন পার কুলম্ব। তাহলে আজকের এই শিখনফল থেকে আমরা কুলম্বের সূত্র থেকে দুটো চার্জের মধ্যকার বল বের করার নিয়মটা দেখেছি, গাণিতিক রাশিমালা দেখেছি, এবং তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বের করা দেখেছি। তোমাদের জন্য যে বাড়ির কাজ থাকবে, SW2 যেটা থাকবে, সেটা হচ্ছে শাহজাহান তপন বইয়ের অনুশীলনী 1 থেকে 6। এই অঙ্কগুলো করবে, বিভিন্ন বই থেকেও তোমরা গাণিতিক সমস্যাগুলো দেখতে পারবে তোমরা, এবং যদি তোমরা দেখো তাহলে তোমাদের চর্চাটাও বেশ ভালো হবে। এইভাবেই আমরা আজকের যে লেকচারটা, যে পাঠের বিষয় ছিল, এটাকে আমরা শিখে নিতে পারবো ভালো করে। তাহলে আজকে আমরা যা শিখলাম সারসংক্ষেপটা বলে ফেলছি। আজকে পাঠের বিষয় ছিল কুলম্বের সূত্রের সাহায্যে, কুলম্বের সূত্রকে ক্ষেত্রতত্ত্বের সাহায্যে ব্যাখ্যা। কুলম্বের সূত্র হচ্ছে দুটো বিন্দু চার্জের মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল, এবং তার মান আমরা দেখেছি F সমান 1/4πε0 Q1 Q2/r²। এর মান এবং 1/4πε0 এর মান আমরা বের করে দেখেছি, এবং তার পরবর্তীতে আমরা ক্ষেত্রতত্ত্ব বলেছি। এবং এর আগে চার্জ নামকরণটা কিভাবে আসছে, চার্জের দুই রকমের, তার কোন কোন বিজ্ঞানী দিয়েছেন, এবং চার্জের বা আধানের কোয়ান্টায়ন, চার্জের নিত্যতা সূত্র, এগুলো আমরা বলেছি। তড়িৎ বলরেখা সম্পর্কেও আমরা হালকা আলোচনা করেছি। আর যদি ধরো একাধিক চার্জ থাকে, তাহলে তাদের মধ্যে বল কিভাবে নির্ণয় করব। ধরো সবসময় আমরা দুটো বিন্দু চার্জের মধ্যকার বল এভাবে হিসাব করে নিয়ে তার যোগ করে ফেলবো। এটাকে বলা হবে চার্জের উপরিপাতন নীতি বা প্রিন্সিপাল অফ সুপারপজিশন অফ চার্জেস। এই কথাটাও আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপরেই আমরা তীব্রতা বলেছি, তড়িৎ ক্ষেত্র বলে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা আমরা বর্ণনা করেছি, এবং তীব্রতা রাশিমালা দেখলাম যে F সমান 1/4πε0 Q/r², বিন্দু চার্জের জন্য। এবং গাণিতিক সমস্যা আমরা দিয়েছি 1 থেকে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই প্র্যাকটিস করো, তাহলে পরবর্তী যে শিখনফল আমরা আগামী ক্লাসটায় আমরা শিখনফল 2 আলোচনা করবো, তো আমরা 2টা রেখে নিও। ধন্যবাদ তোমাদের সবাইকে।